আসসালামু আলাইকুম। আল্লাহ আইসিটি ক্লাসে আজকে আমরা কি করাবো? রিকারশন রিকারশন হ্যাঁ, রিকারশন। আজকে কি সপ্তম অধ্যায় করাবো, তাই না? নাকি ছাড়া জি দেব? ম্যাম। আচ্ছা, তোমরা কি আগের অধ্যায়গুলো শেষ করছো পড়া? আচ্ছা, সপ্তম অধ্যায় কি আছে? রিকারশন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আছে এখানে? অতি সংক্ষিপ্ত আছে এখানে ছয়টা। ছয়টা আছে। তাহলে এখানে কি বলছে? অতি সংক্ষিপ্ত রিকার্সিভ ফাংশন কাকে বলে? রিকার্সিভ ফাংশন কাকে বলে? যে সমস্ত ফাংশন নিজে নিজেকেই কল করে তাদেরকে রিকার্সিভ ফাংশন বলে। তারপর আছে কি, সাবরুটিন কেন ব্যবহৃত হয়? সাবরুটিন কেন ব্যবহৃত হয়? কোনো জটিল সমস্যাকে ছোট ছোট মডিউলে বিভক্ত করে সমাধানের জন্য সাবরুটিন ব্যবহৃত হয়। ছোট ছোট মডিউলে বিভক্ত করে সমাধানের জন্য সাবরুটিন ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে আছে কি 3 নম্বরে, সাবরুটিন কাকে বলে? সাবরুটিন হচ্ছে এমন এক ধরনের পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল বা সাব অ্যালগোরিদম যাকে মূল অ্যালগোরিদম বা অন্য কোনো সাব অ্যালগোরিদম মান নির্ণয়ের জন্য প্রয়োজন অনুসারে একাধিকবার ব্যবহার করে থাকে। এটা হচ্ছে সাবরুটিনের কাকে বলে। তারপর আছে কি, রিকারশন বলতে কি বোঝায়? রিকারশন বলতে পূর্ণ আবর্তন বোঝায়। তারপর আছে কি, সাবরুটিন কেন ব্যবহৃত হয়? সাবরুটিনের ব্যবহার জটিল ও দীর্ঘ প্রোগ্রামের অ্যালগোরিদমকে সহজে ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে। ঠিক আছে, এখানে হচ্ছে কি, ব্যবহারকারীদের সহজে ধারণা প্রদান করতে, গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে ধারণা প্রদান করতে, আর সময়ের অপচয় রোধ করতে। তারপর আছে কি, সাবরুটিন রিকার্সিভ আর সাবরুটিন বলতে কি বোঝায়? রিকার্সিভ সাবরুটিন মূলত রিকার্সিভ ফাংশন, যে ফাংশন নিজে নিজেকে কল করতে পারে তাকে রিকার্সিভ সাবরুটিন বলে। অতি সংক্ষিপ্ত আছে ছয়টা, ছয়টা পড়লেই হচ্ছে। আর সংক্ষিপ্ত এখানে কি আছে? সংক্ষিপ্ত আছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের রিকার্সিভ প্রসিডিউর কি, লিখো। ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের রিকার্সিভ প্রসিডিউর লিখো। এখানে কি আছে? কিছু ধনাত্মক ইন্টিজার 1 থেকে n পর্যন্ত এর সমেত গুণফলকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল, এবং সচরাচর n ভাবে সংজ্ঞায়িত করা হয়। যেমন কি আছে, n সমান 1, 2, 3.4, ঠিক আছে, n-2, n-1, n। শূন্য এর ফ্যাক্টোরিয়াল হয় 1, যাতে সকল ধনাত্মক ইন্টিজার সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল মানকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। এখানে কি আছে যে 0 সমান অন সমান অন, এটা এগুলো হচ্ছে গাণিতিক, তোমরা তো বুঝতেছো। 2 সমান 1.2, তাহলে এখানে গুণ করে যা হয়েছে তাই। তারপর কি আছে, তারপর কি আছে, এটা সকল ধনাত্মক ইন্টিজার n এর জন্য সত্য, যার অর্থ n সমান n-1 তদনুসারে ফ্যাক্টোরিয়াল ফাংশনটি নিম্নরূপে বর্ণনা করা যায়। ফ্যাক্টোরিয়াল ফাংশনের বর্ণনা দিবা। এখানে কি আছে বর্ণনা? যদি n সমান 0 হয় তাহলে n সমান 1।
যদি n কর্ণীয় হয় 0 হয় তাহলে n সমান 1 ইন পয়েন্ট n মাইনাস 1। তারপর কি আছে এখানে লক্ষণীয় যে n এর বর্ণনাটি হলো রিকার্সিভ ফাংশনের বর্ণনা। এটি নিজেই নিজেকে ব্যবহার করে যখন n সমান 1 হিসেবে ব্যবহৃত হয়। যা হোক n সমানের মান সুনির্দিষ্টভাবে দেয়া হয় যখন n সমান 0 এবং n এর মান অনির্দিষ্টভাবে n এর জন্য n এর ক্ষুদ্র মান যাহা বেস ভ্যালুর নিকটবর্তী। উদাহরণ কি আছে মনে করা যাক রিকার্সিভ ফাংশন ব্যবহার করে 41 মান নির্ণয় করতে চাই। এটা এর মান নির্ণয়ের জন্য নিচের 9টি ধাপের প্রয়োজন হয়। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটুকু লিখলে হচ্ছে এটুকু। তারপর কি আছে রিকার্সিভ সাবরুটিন কেন রিকার্সিভ সাবরুটিন ব্যবহার করে এর নির্ণয়ের অ্যালগরিদম লেখো। এটা হচ্ছে অ্যালগরিদম। ফ্যাক্টোরিয়াল ফাংশনের সংজ্ঞানুসারে আমরা জানি কি আছে যদি n সমান যদি n সমান 0 হয় তাহলে n সমান 1 হয় এবং if n কোন 0 হয় তাহলে কি n সমান 1। তারপর কি আছে কি ফ্যাক্টোরিয়াল ফাংশনের মান নির্ণয় করার জন্য রিকার্সিভ সাবরুটিন ব্যবহার করে নিচের প্রসিডিউর লক্ষ্য করা। তারপর কি আছে প্রসিডিউর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইন এই প্রসিডিউরটি n এর মান নির্ণয় করে স্টেপ 1। তারপর আছে কি স্টেপ 2। স্টেপ 1 এ কি আছে যদি n সমান 0 হয় তাহলে ফ্যাক্ট সমান 1 নির্ধারণ হবে এবং রিটার্ন করবে। আর স্টেপ 2 কি আছে যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইন n-1 কে কল করা হবে। তারপরে স্টেপ 3 কি আছে ফ্যাক্ট সমান n ফ্যাক্ট নির্ধারণ করবে। তারপরে স্টেপ 4 রিটার্ন। তারপর কি আছে লিটারেটিভ লুপ প্রসেসর লোকেশন ফ্যাক্টোরিয়াল এর মান বের করার জন্য নিম্নের প্রসিডিউরটি ব্যবহার করা যেতে পারে। প্রসিডিউর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইন প্রসিডিউরটি n এর মান নির্ণয় করে। তার এখানে কি আছে যদি n সমান 0 হয় তবে ফ্যাক্টোরিয়াল কি 1 নির্ধারণ হয় এবং রিটার্ন করবে। তারপর কি আছে 2 ফ্যাক্টোরিয়াল 1 লুপের পুনরাবৃত্তি হবে। ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল নির্ধারণ করবে লুপের সমাপ্তি। তারপর কি আছে 4 আছে রিটার্ন। এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে তোমার একই উত্তর। 1 নাম্বার করলে তোমার 2 নাম্বারটাও লেখা যাবে, ঠিক আছে। 3 নাম্বার কি আছে ফিবোনাচি সিরিজ বের করার অ্যালগরিদম লেখো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটাই কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে, একই উত্তর। এই 2 নাম্বার 1 নাম্বার প্রশ্নটা পড়লে তোমার 3 নাম্বারটাও লেখা যাবে। 3 নাম্বারটা সেম উত্তর। তারপর 4 নাম্বার কি আছে রিকার্সিভ ফাংশনের সুবিধা অসুবিধা। রিকার্সিভ ফাংশনের সুবিধা রিকার্সিভ ফাংশন ব্যবহার করা হলে প্রোগ্রামের কমপ্লেক্সিটি অনেক কমে যায় কেননা এতে কম সংখ্যক ভেরিয়েবল প্রয়োজন হয় এবং প্রোগ্রাম অনেক সহজ ও বোধগম্য হয়। এটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের সুবিধা, ঠিক আছে। তারপর কি আছে আর রিকার্সিভ ফাংশনের অসুবিধাটা কি যে সাধারণ ব্যবহারকারীর পক্ষে রিকার্সিভ ফাংশনের ব্যবহার কঠিন, কখনো কখনো প্রোগ্রামের দ্রুততা কমিয়ে দেয়।
দ্রুততা কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ফর কিংবা উইল লুপ ব্যবহার করা হলে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায়। এটা 3 নাম্বার। 4 নাম্বার কি আছে? ফিবোনাচি ধারা নির্ণয়ের প্রসিডিউর লেখো। এখানে হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার, আমরা ফার্স্টে যে 1 নাম্বার প্রশ্নটা করে আসছি একই উত্তর। ঠিক আছে, যে ফিবোনাচি ধারা নির্ণয়ের প্রসিডিউর লেখো। রিকার্সিভ ফাংশনের সাহায্য ফ্যাক্টরিয়াল সংখ্যা নির্ণয়, এন নির্ণয়, সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম লিখো। কিছু ধনাত্মক ইন্টিজার, পজিটিভ ইন্টিজার 1 থেকে n পর্যন্ত এর সমেত গুণফলকে বলা হয় n ফ্যাক্টরিয়াল। এর সচরাচর একে n ভাবে সংজ্ঞায়িত করা হয়। তারপর এখানে কি আছে? n সমান 1.1, 1 ইন্টু 2, 3, ঠিক আছে, n মাইনাস 2 n। তাহলে এখানে কি আছে? শূন্য এর ফ্যাক্টরিয়াল হয় 1, যাতে সকল ধনাত্মক ইন্টিজার সংখ্যাগুলো ফ্যাক্টরিয়াল মানকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। আর এখানে তো তোমার গুণ করে বিয়োগ করে যা হয়েছে এখানে সেটা বসাই দিবা। তারপর আছে এখানে কি আছে? এটা এটা সকল ধনাত্মক ইন্টিজার n, এটা সকল ধনাত্মক ইন্টিজার n এর জন্য সত্য, যার অর্থ n সমান n ইন্টু n মাইনাস 1। তদনুসারে ফ্যাক্টরিয়াল ফাংশনটি নিম্নরূপে বর্ণনা করা যায়। ফ্যাক্টরিয়াল ফাংশনের বর্ণনা কি আছে? যদি n সমান 0 হয় তাহলে n সমান 1, যদি n সমান 0 হয় তাহলে n সমান n ইন্টু n মাইনাস 1। এখানে লক্ষণীয় যে কি, n এর বর্ণনাটি হলো রিকার্সিভ ফাংশনের বর্ণনা। এটি নিজেই নিজেকে ব্যবহার করে যখন n সমান n মাইনাস 1 হয় হিসেবে ব্যবহৃত হয়, যাই হোক ব্যবহৃত হয়। তাহলে এখানে কি আছে? n এর মান সুনির্দিষ্টভাবে দেয়া হয় যখন n সমান 0, এবং খ নম্বর কি আছে? যে n এর মান অনির্দিষ্টভাবে n এর জন্য n এর ক্ষুদ্র মান যাহা বেশ ভ্যালুর নিকটবর্তী। তারপর একটা উদাহরণ দিবা। একটা উদাহরণ কি আছে? মনে করা যাক রিকার্সিভ ফাংশন ব্যবহার করে 41 এর মান নির্ণয়ের করতে চাই। এই মান নির্ণয়ের জন্য নিচের 9টি ধাপের প্রয়োজন হয়। আচ্ছা, এটা তোমার দেখো, এখানে একটা দুইটা প্রশ্ন করলে সেম উত্তর সব জায়গায়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারই একই উত্তর। ঠিক আছে, তো তোমরা ভালো করে এগুলো একটু পড়বা। রচনামূলকে কি আছে? রিকার্সিভ সাবরুটিন ব্যবহার করে ফ্যাক্টরিয়াল n এর মান নির্ণয়ের অ্যালগরিদম ব্যাখ্যা করো। একই উত্তর। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে এই একই উত্তরই এখানে, বুঝছো, এটাও লিখতে পারবা। তারপরে ফিবোনাচি নাম্বার বের করার অ্যালগরিদম লিখো। রিকার্সিভ সাবরুটিনের ব্যবহার ব্যাখ্যা করো। তোমরা ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে যা দেখাই দিলাম এগুলো এখানেও লেখা যাবে, সেম উত্তর। আচ্ছা, তাহলে অষ্টম অধ্যায় অতি সংক্ষিপ্ত গুলো দেখাই দিই, কালকে আমরা বাকিটা দেখাবো। অষ্টম চ্যাপ্টারে কি আছে? সার্চিং। তাই না? অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সার্চিং সার্চিং বলতে কি বোঝায়? সার্চ শব্দের আবিধানিক অর্থ হলো অন্বেষণ করা বা খোঁজ করা। কোনো অ্যারে হতে কোনো নির্দিষ্ট মানের উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়াই হচ্ছে সার্চিং। তারপর কি আছে? বাইনারি সার্চ। বাইনারি সার্চের সুবিধা কি? বাইনারি সার্চের ডাটা অনুসন্ধানের জন্য অপেক্ষাকৃত কম সময় নেয়।
তারপর কি আছে, লিনিয়ার সার্চিং বলতে কি বোঝায়? একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে, কি বলছে, একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে তুলনা করে কোনো নির্দিষ্ট তথ্য বা আইটেমকে খুঁজে বের করার পদ্ধতি হলো লিনিয়ার সার্চ। তারপর কি আছে 4 নম্বরে, বাইনারি সার্চ লিমিটেশন কি? বাইনারি সার্চ পদ্ধতিতে যে অ্যারে এর এলিমেন্ট গুলো থেকে কোনো আইটেম সার্চ করা হবে, সে সে অ্যারেকে অবশ্যই হুম সে অ্যারেকে অবশ্যই শর্টেড হতে হবে। 5 নম্বর কি আছে, অ্যাডভিড ডিভাইড এন্ড কনকিউর এর নীতিটি কি? ধরা যাক এ সেটের একটি ডাটা স্ট্রাকচার পি, যদি এ অ্যালগরিদমকে ছোট ছোট সাব থেকে এমন ভাবে বিভক্ত করে যাতে এস এর জন্য পি এর সলিউশনটি কমে গিয়ে এক বা একাধিক সাবসেটের জন্য পি এর সলিউশনে পরিণত, তাহলে একে ডিভাইড এন্ড কনকর অ্যালগরিদম বলা হয়। কনকর অ্যালগরিদম বলা হবে। বাইনারি সার্চিং কি? বাইনারি সার্চিং হলো আম, এমন এক প্রকার সার্চিং পদ্ধতি যেখানে ডাটাগুলোকে শর্টেড করে দ্বিবিভাজন করার মাধ্যমে সার্চিং করা হয়। তারপর 9 নম্বর কি আছে, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ এর মৌলিক পার্থক্য। লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মৌলিক পার্থক্য: লিনিয়ার সার্চের অ্যালগরিদম শর্টেড এবং আনশর্টেড উভয় ডাটার ক্ষেত্রে কাজ করতে পারে। হুম। আর বাইনারি সার্চ শুধুমাত্র শর্টেড এর ক্ষেত্রে কাজ করতে পারে। তারপর কি আছে, সার্চিং এবং শর্টিং এর মধ্যে পার্থক্য। এখানে কি আছে, মানের ক্রম অনুসারে ডাটাকে সাজানোর পদ্ধতিকে শর্টিং বলে। আর কোনো অ্যারে থেকে কোনো নির্দিষ্ট আইটেমকে খুঁজে বের করার পদ্ধতিকে হলো সার্চিং সার্চিং বলে। ঠিক আছে, তাহলে আমরা কোন পর্যন্ত করলাম? সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় অতি সংহিতা, সপ্তম অধ্যায়। তোমরা পরীক্ষার জন্য এগুলো ভালো করে পড়বে, ইনশাল্লাহ এর ভিতরেই আসবে। কোথাও কোনো সমস্যা আছে? বুঝতে কি পারছেন? কথা না বললে বুঝবো কিভাবে যে বুঝতে পারছেন কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আজকে তাহলে এই পর্যন্ত। আগামী দিন, আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? তারা আপনারা কি বুঝতে পারছেন? না বলে বুঝবো কিভাবে যে হ্যাঁ বুঝছি আমরা? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার একটা কি বলতে চাইছিল তাতে বলতে পারবো না। হ্যাঁ হয়েছে, শেষ। তাহলে স্যারের ডাক দাও নাকি শেষ করতে ক্লাস? স্যার একটা কি বলতে চাইছিল ডেকে নিয়ে আসি।
হ্যাঁ, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের 3টা চ্যাপ্টার বাকি ছিল। তো এই 3টা চ্যাপ্টার আমি হচ্ছে আপনাদের মনে হয় বিগত সোমবারের দিন ওই 3টা চ্যাপ্টার আপনাদের কমপ্লিট করে দেন ওইটা গ্রুপের মধ্যে সাবমিট করা আছে। তো এটা হচ্ছে যে বাকি 3টা চ্যাপ্টার ছিল, সেই 3টা চ্যাপ্টার অর্থাৎ আমাদের টোটাল সিলেবাস আমার পাইথন সাবজেক্টের টোটালটা আমি দিয়ে দিয়েছি। কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের সবগুলো দেওয়া হয়ে গেছে। আশা করি আমাদের যে ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলো আছে 4টা, এই সাবজেক্টের আর কোথাও সাজেশন দিতে হয়তো বাকি নেই। এটাও দেওয়া হয়েছে। অ্যালগরিদমে আপনার সবগুলো দেওয়া শেষ? হ্যাঁ, সবগুলোই তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সবগুলো সাজেশন বা দেওয়া শীট দেওয়া টোটাল কমপ্লিট হয়েছে। আর এরপরে আর প্রথম সেমিস্টারের সাবজেক্ট গুলোতে আমাদের সাবজেক্ট গুলোতে আর কোনো শীট আসবে না, এগুলাই ফাইনাল। তো আপনারা এগুলাই ফলো করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ।